ছেলেবেলায় আমার মা একটা গান গাইতেন রাজা হরিশ্চন্দ্রকে নিয়ে। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। আবার বিখ্যাত ক্রিকেট কমেন্টেটর হর্ষা ভোগলে রাহুল দ্রাবিড়কে কোট করে একবার বলেছিলেন, ইউ আর নট প্লেইং T20 ইন ইউর লাইফ, লাইফ ইজ লাইক আ টেস্ট ম্যাচ, তাই একটা দ্বিতীয় সুযোগ তুমি পাবেই। দেখুন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজা হরিশ্চন্দ্র হবেন নাকি রাহুল দ্রাবিড় সেটা তো সময় বলবে, কিন্তু গত 4 মের দুপুর থেকে যেভাবে তৃণমূল কংগ্রেস ভাঙছে, মুখ্যমন্ত্রীর তো ছেড়ে দিন, বিধায়কটুকু থাকতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে করে ইদানিংকালে মনে হচ্ছে হয়তোবা তিনি ইতিহাসের আস্তাকুড়েই পড়ে রইবেন। কালের নিয়মে হারিয়ে যাবে এক মহিলার জান কবুল লড়াই, রাস্তায় নেমে প্রতিবাদ, মানুষকে বিশ্বাস করানো CPIM নামক ইনস্টিটিউশনকেও হারানো সম্ভব। দেখুন, হারের 2 মাস কাটেনি, প্রায় হাতছাড়া দল, যাদের সাংসদ, মন্ত্রী, মেয়র, চেয়ারপারসন, বিধায়ক বানিয়েছিলেন, তাকে ঘিরে যারা গত 15 বছর ধরে তোষামত করতেন, তারা সবাই আজ মিসিং। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো দীর্ঘদিনের বন্ধুরা আজ মমতা ব্যানার্জির শত্রু। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি এখন তৃণমূলের মালিক আর ববি হাকিমের নেতা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে 15 বছরের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে বিজেপি কর্মীরা চোর চোর বলে স্লোগান দিচ্ছেন। ডিম ছোড়া হচ্ছে অভিষেক ব্যানার্জি, সৌগত রায়, কুণাল ঘোষের মতো বরিষ্ঠ নেতৃত্বের গায়ে। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে গেলে তখনও তাকে ঘিরে চলছে চোর চোর স্লোগান। কিন্তু রাজনীতি তো সম্ভাবনার শ্রেষ্ঠ হাইওয়ে। আনন্দবাজার পত্রিকার প্রখ্যাত সাংবাদিক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থার সঙ্গে তুলনা করেছেন ইন্দিরা গান্ধীকে। 1969 সালে তার দলের নেতারা তাকে বহিষ্কার করেছিলেন। 1977-এর নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পর নতুন দলেও বিদ্রোহের মুখে পড়েছিলেন ইন্দিরা, কিন্তু দুবারই স্বমহিমায় ফিরে এসেছিলেন প্রিয়দর্শিনী, বিক্ষুব্ধরা হয়েছিলেন নিশ্চিহ্ন। কিন্তু ইন্দিরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির একটা বিরাট ফারাক রয়েছে। 1978-এর জানুয়ারিতে মহারাষ্ট্রের এক জনসভায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন ইন্দিরা গান্ধী। জরুরি অবস্থার প্রয়োজনীয়তার কথা বলেও সেই সময় সংগঠিত সমস্ত ভুল এবং বাড়াবাড়ির পুরো দায়ভার তিনি নিজে নেওয়ার কথা বলেন, এমনকি অন্যদের ভুলের দায়ও তিনি নিয়েছিলেন। অথচ দেখুন, মমতা ব্যানার্জি তো দায় নেওয়ার রাজনীতি করতে অভ্যস্তই নন, তিনি দায় চাপানোর রাজনীতি করে এসেছেন এতদিন। এবারও দল হারার পর SIR এবং গণনায় কারচুপির অভিযোগ তুলতেই পারেন, আদালতে গিয়েছেন, যেতেই পারেন, কিন্তু এই রায়ে যে জনতার রোষের প্রতিফলন ঘটেছে তা একবারও মানতে চাইলেন না তৃণমূল নেত্রী। এত বড় বিপর্যয় তারপরেও প্রথম যখন তিনি বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করলেন, সেখানে আত্মসমীক্ষার বদলে সবাইকে বললেন অভিষেকের লড়াইকে সম্মান জানিয়ে উঠে দাঁড়াতে। আলোচনা সমালোচনা বন্ধ করতে নির্দেশ দিলেন, অভিযোগ থাকলে লিখিতভাবে জমা দিন। মামলা মোকদ্দমার বেশি দরকার বুঝেছিলেন তৃণমূল নেত্রী, তাই কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার মুখ্য সচেতক করে দিলেন। কারোর সঙ্গে আলোচনা না করেই চন্দ্রিমা ভট্টাচার্যকে করা হলো রাজ্য সভাপতি। দলের ভিতরেই যদি এরকম অগণতান্ত্রিক পরিবেশ থাকে, তবে কিভাবে রাজ্যে গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করতে পারবে তৃণমূল? দেখুন, ইন্দিরা গান্ধী খানিকটা এই ধরনের স্বেচ্ছাচারী মানুষই ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে এরকম সর্বৈব দুর্নীতির অভিযোগ ছিল না। শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, পাট ক্ষেত থেকে টাকার বস্তা পাওয়া যাওয়া, পৌরসভার চাকরি বিক্রি, শিক্ষা দুর্নীতি, গরু, কয়লা, বালি, রোজভ্যালি, সারদা, এত দুর্নীতি তৃণমূল করেছে বলে শেষ করা যাবে না। মমতা নিজে স্বীকার করেছেন যে মৃতদেহ সৎকারের যে সমব্যথী প্রকল্প, সেই 2000 টাকা থেকেও তার নেতারা কাটমানি নেন। আর এই গোটা দুর্নীতির চিত্রনাট্যে কোথাও তৃণমূল নেত্রী স্বয়ং ছিলেন না কিংবা জানতেন না, এটা আজ আর বিশ্বাস করে না বাঙালি। তাই নিজের রাজনৈতিক কেরিয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো দ্বিতীয় ইনিংস খেলবেন কিনা, খেললে আদেও জিতবেন কিনা, তা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ থেকেই যায়। একসময় তার ছায়া সঙ্গীরা আজ কেউ জেলে আছে, কারোর বয়স 70-এর বেশি। সোনালী গুহ, মদন মিত্র, ববি হাকিম, অনুব্রত মণ্ডলেদের আজ আর রাস্তায় নেমে লড়াই করার জোর নেই। 4 তারিখ দুপুর থেকে একটিও সংবাদ মাধ্যম তৃণমূলের পক্ষে নেই।
এক সময় যারা সিপিআইএম কে ফেসবুক পার্টি বলে মজা করত, তাদেরকেই আজ খবরে টিকে থাকার জন্য দিনরাত্রি ফেসবুক করতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে যদি তৃণমূলকে আবার ফিরতে হয়, সম্ভবত মমতার একটা সিঙ্গুর কিংবা নন্দীগ্রামের মতো বড় ঘটনা লাগবে। কিন্তু কোনো বড় ঘটনা নিয়ে তিনি যদি পথের আন্দোলনে নামেন, তার কি কোমরে জোর আছে? তিনি কি মানুষকে পাশে পাবেন? জানি না। সামনের উপনির্বাচনে যদি নিজের জোড়াফুল প্রতীক ধরে রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে একটা কথা, সেটা সময় বলবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলে বলতেন যে আমাকে মস্তানের ভয়টাই দেখাবেন না, আমি গুন্ডা কন্ট্রোল করি। আজ সে কথা বলার জোর আছে তৃণমূল নেত্রীর? লোকে প্রশ্ন করবে না, এই যদি আপনি গুন্ডা কন্ট্রোলার হন, তাহলে নিজের দলের এতগুলো গুন্ডাকে কন্ট্রোল করতে পারলেন না কেন? কেন, কিভাবে তারা এত দুর্নীতি করলো, এই এত টাকা গরিব মানুষের চুরি করলো, চাকরি চুরি করলো? এরকম অনেক প্রশ্ন আছে, অনেক উত্তরও আছে, থাকবেও। যে ইন্ডিয়া জোটকে তাচ্ছিল্য করতেন মমতা, একদিন কংগ্রেসের বিরুদ্ধে বারবার কথা বলতেন, কোনো রকম বিরোধী দল পশ্চিমবঙ্গে থাকতে পারে এটাই বিশ্বাস করতেন না যে দিদি, তিনি আজ কংগ্রেস ঘনিষ্ঠ, সোনিয়া গান্ধীকে জড়িয়ে ধরছেন। লোকে বলছে তৃণমূল, থোড়ি কালীঘাট তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশেও যেতে পারে। দেখা যাক কি হয়। আমরা বিশ্বাস রাখলাম গণতন্ত্রের কাছে, আমরা সময়ের কাছে আরেকটু সময় চেয়ে নিলাম। মানুষ চাইলে সব বদল করে দিতে পারে। সে চাইলে মমতা ফিরবেন, নইলে তিনি সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো বাংলার রাজনীতির এক কালো অধ্যায় রূপে থেকে যাবেন। ভালো থাকবেন, দেখতে থাকবেন হাউ।